আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ তথ্য নিয়ে হাজির হলাম। প্রথমে জানতে পারবেন এবার সাবেক এমপি আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আরও জানতে পারবেন আরও এক হত্যা মামলায় গ্রেফতার হলেন সে আইনমন্ত্রী আনিসুল হক। শুধু তাই নয়, তাকে আবারও গ্রেফতার করার পর কি তথ্য বেরিয়ে আসলো এবং আগের যে রিমান্ড নিয়েছে সেখানেও কি তথ্য বেরিয়ে আসলো এই আনিসুল হককে নিয়ে, সে বিষয়টা জানতে পারবেন। অন্যদিকে যে বিষয়টা জানতে পারবেন, এবার হানিফ বলেছে বিএনপির মুখে দুর্নীতির কথা এখনও নাকি মানায় না। এই বিষয়টি বিস্তারিত তথ্য জানিয়ে দিব। এরপর জানিয়ে দিব অবশেষে কিন্তু এবার জামাত এবার মাঠে নামলো। অন্তর্বর্তী সরকারের কাছে এবার দুটি রোড ম্যাপ চেয়েছে। সেই দুটি রোড ম্যাপগুলো কি কি এবং অন্তর্বর্তী সরকারকে আরো কি দাবি করলো এই জামাত, সেই বিষয়টি নিয়েও থাকছে বিস্তারিত। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দেব এবার পৃথিবীর কোথাও ফ্যাসিস্টের পুনরুত্থানও হয়নি, বাংলাদেশে হবে না, এমনটা দাবি করেছেন রিজভী। এদিকে তথ্য এসেছে ফখরুলের কাছ থেকে, সাইফুলকে তুলে ঘটনা মির্জা ফখরুলের উদ্যোগ। এই সকল বিষয় নিয়ে ভিডিওর শেষ অংশে আরও একটি এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে কিন্তু ধরা খেলো সাবেক এমপি আব্দুর রউফ, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। একের পর এক আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থীরা কিন্তু আইনের হাতে ধরা পড়ছে। ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু হয়ে গেছে। কিছুদিন পরেই কিন্তু আরো বড় বড় রাঘাবকালদেরও ধরা হবে, যাটি আভাস পাওয়া যাচ্ছে। কুষ্টিয়ার 4 আসনের এই সাবেক সংসদ সদস্যরা আব্দুর রউফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। 1 অক্টোবর দিবাগত রাতে সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বললেন, কুষ্টিয়ার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেফতার করেছে র্যাব। এমপি থাকা অবস্থায় তার বিরুদ্ধে নানা ধরনের অপকর্ম এবং সেই সাথে লুটপাটেরও তথ্য বেরিয়ে এসেছে। দুর্নীতি অপরাধে সে যুক্ত, সেই সাথে অনিয়ম করেছে অনেক বিষয়। এ সকল বিষয় নিয়ে মূলত তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে কি কারণে এখন গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়টা এখনো প্রকাশ্যে আসেনি। অন্যদিকে কিন্তু এবার আনিসুল হক কিন্তু আরেকটি মামলায় গ্রেফতার হয়েছেন। আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বাড্ডা থানায় দায়ের করা ওই আল আমিন হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় করা মামলা তাকে গ্রেফতার দেখানো হয়। ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম এই আদেশ দেন। এদিকে সকালে আনিসুল হককে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। পরে বাড্ডা থানায় দায়ের করা ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক। এ বিষয় নিয়ে কিন্তু ব্যাপক তথ্য উঠে এসেছে। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে এবং আনিসুল হককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেখানে যোগ দেন আল আমিন নামের হোসেন নামের এক ব্যক্তি। বেলা 3:30টার দিকে বাড্ডা থানার প্রধান সড়কের থেকে ঢুকতে বট গাছের উত্তর পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশে আনন্দ মিছিল করার সময় আল আমিন গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যান। এই ঘটনায় আল আমিনের মা গত 21 সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদনের উল্লেখ করেছেন আল আমিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশিতা হিসেবে আনিসুল হক জড়িত রয়েছেন বলেও জানা গেছে। এই কারণে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর প্রয়োজন হয়েছে। তদন্ত সাথে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। তবে এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই হানিফ বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধের কথা এখনও নাকি মানায় না বলে তথ্য দিয়েছেন এই আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা এই হানিফ। তবে হানিফকে কিন্তু এখনো কোনোভাবেই গ্রেফতার করা হয়নি, যদিও তার বিরুদ্ধে অনেক মামলা হামলা রয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এই মাহবুবুল্লাহ হানিফ এমপি বলেছেন, বিএনপি দুর্নীতি করে বাংলাদেশকে পরপর 5 বার বিশ্বে 1 নম্বর দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল। তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এখন আর মানায় না। আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিষয়ে 0 টলারেন্স ঘোষণাও করেছিল, কঠোরভাবে দুর্নীতি দমন করেছে, এমনটা তথ্য দিয়েছেন এই হানিফ। 2014 সালে অংশগ্রহণ না করে নির্বাচন প্রতিহত করতে নাশকতা করেছে বিএনপি ও জামাত। 2015 সালে বেগম খালেদা জিয়া অবৈধ সরকার গঠন করে পেট্রোল বোমা দিয়ে গাড়িসহ আগুনসহ বহু মানুষকে হত্যা করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক সাগর রুনি হত্যার বিচারের বিষয়টি আওয়ামী লীগ সরকারের উপর চাপানোর চেষ্টা করেছে বিএনপি। বাংলাদেশ বিচার ব্যবস্থা স্বাধীন, যে কোনো অপরাধের বিচার সরকার করতে বদ্ধপরিকর এবং বিচার ন্যায়সঙ্গত, এমনটা তথ্য দেয় কিন্তু এই আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা হানিফ। এবার তুলে ধরতে যাচ্ছি এবার অন্তর্বর্তী সরকারের কাছে জামাতের দুটি রোডম্যাপ। জামায়াতুল ইসলামের আমির তিনি স্পষ্ট করে তথ্য দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কাছে জামাতের দুটি রোডম্যাপ চেয়েছে। একটি হচ্ছে সংস্কারের জন্য, সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে কি কি বিষয়ের সংস্কার করতে হবে এবং কত দিনের সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপ যদি সফল হয় তাহলে পরবর্তীটা দেরি না করে দিতে হবে নির্বাচনের রোডম্যাপ। প্রত্যেকটি কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টা ব্যর্থ হবে।
শনিবার রাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে তারা পরিবারকে সান্ত্বনা দেওয়ার পরে সব কথা বলেন। জামায়াতে আমিন বলেন, আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা সফল এবং একটি ক্রেডিবল নির্বাচন। সবাইকে বা সেই দিকেই দিয়ে আমাদের দুটি রোডম্যাপের দাবি জানানো হয়েছে। তিনি আরো বলেন যে ডাকাত দল এই ঘটনার সঙ্গে জড়িত, তারা 1 মাস আগে জামিনে বের হয়েছে, এরপর তারা বিশাল একটা দুর্ঘটনা ঘটিয়েছে। এরকম আরো অনেকেই জেল থেকে জামিন পেয়েছে, সরকার এগুলোকেও দেখতে হবে। শেখ হাসিনার উদ্দেশ্য করে এই জামাতের নেতা বলেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন, অনেকে বলে পালিয়েও গেছেন। আসলে পালিয়ে যাওয়ার কোনো ভালো জিনিস না। আমি বলি যে উনি চলে গেছেন, উনি চলে যাওয়ার পর আবার মাঝে মাঝে শুনি যে উনি টুক করে ঢুকে পড়বেন। আমি মনে করে যে চলে গিয়ে ভালোই করেছেন, কারণ দেশের মানুষ তাকে ভালোবাসে না। যেহেতু দেশের মানুষ ভালোবাসে না, সেহেতু জোর করে আবার ক্ষমতায় বসা বুদ্ধিমানেরও কাজ হবে বলে মনে করে না এই জামায়াতের নেতা। এই জামায়াতের নেতা স্পষ্ট করে আরো যে তথ্য দিয়ে বলেন, যদি শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। জামাতের আমি নিহত সেনা সদস্যের তানজিমের পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। এ সময় তার বাবা সারোয়ার জাহান, মা শাহানজ খান ও বোন তাসনুভা সরওয়ারের সূচিকেও সঙ্গে নিয়েও দোয়া করেন। এই হচ্ছে জামায়াতের আমিন। এখান থেকে তিনি তথ্য দেন অন্তর্বর্তীকালীন সরকারকে, যেখানে দুটি রোডম্যাপ তারা চেয়েছে, একটি হচ্ছে সংস্কার এবং সংস্কারের পর নির্বাচন। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি, পৃথিবীর কোথাও ফ্যাসিস্টের পুনরুত্থান হয়নি, বাংলাদেশে হবে না বলে জানিয়েছেন রিজভি। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টের পুনরুত্থান হয়নি আর বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন রিজভি। বৃহস্পতিবার ছাত্র জনক গণভোটের শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানা পরিবারের সঙ্গে মিরপুর সাক্ষাৎ শেষে সাংবাদিকের কাছে এমন তথ্য দেন। এই সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির পরিবার থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সেই সাথে রিজভি বলেন, যারা নিজের দেশের শিশুদের রক্ত পান করে তারা কিসের রাজনীতি করবে? তাদের পুনরুত্থান হলে তো যে আন্দোলনকারীরা চোখ হারিয়ে অন্ধ হলো, হাত পা সহ শরীর বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছে, তাদের নির্বিচারে হত্যা করবে। এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি দস্যু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান ছিলেন। এই সময় বিএনপির নেতা সহ আরও অনেকেই কিন্তু উপস্থিত ছিলেন। অন্যদিকে এবার কিন্তু মির্জা ফখরুল তথ্য দিয়েছেন, সাইফুলকে তুলে নেওয়ার ঘটনা সত্যিই উদ্বেগের। দেশে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম ও বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে এই মির্জা ফখরুল। রাজধানীর শাহীনবাগে তাদের বাসা থেকে গত সোমবার বেলা 8টার দিকে সেনা সদস্যরা তার ভাইকে অর্থাৎ সাইফুলকে তুলে শেরেবাংলা নগর এলাকার সেনা ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি কিন্তু ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করেছে মির্জা ফখরুল। তিনি বলেন, সাইফুলকে তুলে নেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে দেয়া বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, প্রায় 1 যুগ আগে গুম হয়েছিল বিএনপি নেতা সাজিদুল হক সুমন। গুম হওয়ার পর তার পরিবারের মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। গুম হওয়ার এত বছর পর আবারও গত 30 সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হকের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ছে। মির্জা ফখরুলের ওই বিবৃতিতে অভিযোগ করেন, অভিযান পরিচালনাকালীন মায়ের ডাক সমন্বয়ক সানজিদ ইসলাম